তার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে গণেশ চতুর্দশী, আর এই গণেশ চতুর্দশী উপলক্ষে প্রত্যেককে আমি জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে একটা সুন্দর কাহিনী বলছি, যে যদি কারো ভালো বিবেক জাগৃত বিবেকযুক্ত মানুষের সঙ্গে যদি মেশা যায়, তাহলে যত খারাপ স্বভাব কারো ভেতরে থাকুক না কেন, সে যখন ভালো সঙ্গ পেয়ে যাবে তখন সেও নিজে পরিবর্তন হয়ে যায়। কারণ সঙ্গ এতটাই প্রভাব ফেলে আমাদের উপর। সঙ্গ যেমন, একজন ভালো বিবেকযুক্ত মানুষও যদি খারাপ সঙ্গে মেশে, তার মধ্যে খারাপ বিষয় আস্তে আস্তে প্রভাব পড়ে যাবে। কিন্তু যদি একটা খারাপ স্বভাবের কেউ ভালো সঙ্গ পেয়ে যায়, বিবেকযুক্ত কোনো মানুষের সঙ্গ পেয়ে যায়, তার নিজে যে খারাপ যা স্বভাব, তার স্বভাব পরিবর্তন হয়ে যায়। তাই সঙ্গ আমাদের জীবনের প্রচণ্ড বুঝে আমাদের সঙ্গ করা দরকার। কারণ সঙ্গের প্রভাব এটা পড়বেই। আমি আজকে একটা ছোট্ট কাহিনী বলছি, যেটা হলো এক রাজা। সেই রাজাদের তো অনেক সৈন্য সামন্ত সবই থাকে, কিন্তু তার মধ্যে রাজার একজন খুব যোদ্ধা রাজা তার উপর ভরসা করত, যে যদি অন্য কোনো রাজ্যের থেকে কোনো সময় এই রাজ্যে আক্রমণ হয়, তাহলে যদি ভুবন সিং নামে যে একজন যোদ্ধা ছিল, সে এত পরাক্রমী যোদ্ধা, এবং সে যদি থাকে, রাজা নিশ্চিন্ত থাকত যে সে পরাস্ত করে দেবেই। তাই রাজা তাকে খুব ভালোবাসত, এবং রাজা যখনই তার উপর রাজা ভরসা করত। কিন্তু সেই ভুবন সিং, তিনি তার রাজার ওখানে কাজ করলেও, একজন বড় নামকরা যোদ্ধা তিনি হলেও, তার সিনার্জি ভগবানের উপর তার খুব শ্রদ্ধা ভক্তি ছিল। তিনি যাই করুক না কেন, সারা দিনের মধ্যে তিনি সিনার্জির জন্য তার সময় থাকতই। তিনি তার নাম জপ, তার উপরে ভক্তি শ্রদ্ধা তার ছিল। কিন্তু ভুবন সিং থাকলে রাজা নিশ্চিন্ত থাকতো। কিন্তু রাজার মধ্যে একটা খারাপ স্বভাব ছিল। রাজা খুব শিকার করত। রাজা মানে শিকারে যায়, কিন্তু এই রাজার যেন শিকারের নেশাটা তার খুব বেশি ছিল। তাই রাজা যখনই শিকার করতে যেত, তো ভুবন সিংহ যেত এবং রাজা শিকার করত। একদিন যখন শিকার করতে যায় রাজা, তখন রাজা অনেক সৈন্য এবং ভুবন সিংকে সঙ্গে নিয়ে রাজা শিকার করতে যায়। কিন্তু শিকার করতে করতে একটা হরিণীকে দেখে। রাজা প্রচণ্ড পরিমাণে সে চেষ্টা করে যে হরিণীটাকে শিকার করার জন্য। রাজা অনেক চেষ্টা করে এবং অনেক পরিশ্রম করার পরও রাজা কিছুতেই হরিণীকে শিকার করতে পারে না। হরিণী তার ঝোপঝাড় বনের মধ্যে দিয়ে সে পালিয়ে যায়, কিন্তু রাজাও যত ছুটে, হরিণীও তত ছুটে নিজেকে আড়াল করে নেয়। রাজা পারেনি শিকার করতে। কিন্তু রাজার মনের মধ্যে সেই হরিণীকে যেন শিকার না করা অবধি রাজা শান্তি পাচ্ছিল না। তখন রাজার যে আরও সৈন্য সবাই ছিল, রাজা তাদেরকে আদেশ করে, যাও ওই হরিণীটাকে শিকার করে আমার কাছে নিয়ে আসো। রাজার এই আদেশে রাজার যে অন্য সব সৈন্যরা ছিল, তারা হরিণীকে শিকার করার জন্য তারা ছুটতে থাকে। তারা যখন অনেক রকম চেষ্টা করার পরও হরিণীকে শিকার করতে পারেনি, তারা এসে
রাজাকে বলে যে হে মহারাজ, আমরা সমস্ত রকম চেষ্টা করেও ওই হরিণীকে শিকার করতে পারিনি। রাজা তখন কী করে, ওই ভুবন সিং দাঁড়িয়েছিল, ভুবন সিংকে আদেশ করে, যাও, তাহলে কেউ যেরকম আমিও পারিনি হরিণীটিকে শিকার করতে, এই যে আর সবাই যে আমার সৈন্য তারাও পারেনি, তাহলে ভুবন সিং তুমি যাও। কারণ রাজার জানতো যে ভুবন সিং পারবে না এমন কোনো জিনিস নেই, কারণ তার সূক্ষ্ম মানে মাপ এবং যোদ্ধা এমন, এত তার নিশানাটা তার এত প্রখর, এত যে সে মানে শিকার কেন, সে পারবেই। রাজা তখন ভুবন সিংকে আদেশ করে। ভুবন সিং তখন কি করবে, রাজার আদেশে সে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকেই তার কোমর থেকে তরোয়াল বের করে ওই তরোয়ালটাকে ছুঁড়ে মারে, আর অমনি হরিণীটি তার গলাটা কেটে যায় এবং সে পড়ে যায়। ভুবন সিং রাজা যখন বলে যে যাও তুমি আমার কাছে নিয়ে এসো শিকার করে, ভুবন সিং হরিণীটিকে আনতে যায়, কিন্তু আনতে গিয়ে ভুবন সিং দেখে যে হরিণীটি গর্ভবতী ছিল। এই গর্ভবতী দেখে আর ওই ভুবন সিংয়ের মধ্যে যেন তার অনুশোচনা মনের ভিতরে একদম হতে থাকে যে আমি যদি এর থেকে যোদ্ধা না হতাম তাই হয়তো ভালো ছিল, তাহলে আমার হাতে এই হরিণীটি মৃত্যু হতো না। যেরকম আর সবাই চেষ্টা করেও তাদের হাতে এর মৃত্যু হয়নি, আমিও যদি ওদের মতন হতাম তাহলে তো আজকে আমার হাত দিয়ে এই গর্ভবতী হরিণীর মৃত্যু হতো না। হরিণীর চোখ দুটো তাকিয়ে আছে, মাথার চোখ দুটো তাকানো অবস্থায় তার মৃত্যু হয়ে যায়। হরিণীর চোখ দেখে ভুবন সিং তার হৃদয় কেঁদে উঠে। তার চোখ দেখে মনে হচ্ছে যেন সেই চোখ দুটো বলছে যে আমি কি করেছি, কি অপরাধ করেছি, আমি কি অন্যায় করেছি যে আমাকে তুমি মারলে। এই প্রশ্নের উত্তর যেন তার কাছে কোনো কিছুই নেই। কি উত্তর দেবে, যে সে তো কিছু করেনি, বনের মধ্যে তার নিজের জায়গায় সে ঘুরে বেড়াচ্ছে, অথচ তার ওই ভুবন সিং তার হাতে তার মৃত্যু হয়েছে। ভুবন সিংয়ের মন, হৃদয়, অনুশোচনা, যেরকম শাস্ত্রে বলে যে যদি কেউ কোনো কিছু খারাপ কাজ করে ফেলে এবং সে যখন বুঝতে পারে যে আমার এই কাজটা খারাপ, যখন ভালো আর খারাপের মধ্যে বিচার করার মতো শক্তি কারো মধ্যে আসে, তখনই মনে করা হয় তার ভিতরে বিবেক জেগে উঠেছে। আর বিবেক যখন জাগে তখনই কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার মতো ক্ষমতা তখন আমাদের আসে। তার আগে বিবেক যতক্ষণ জাগরণ না হবে ততক্ষণ আমরা যে কোনো কাজ করতে আমাদের কোনো অসুবিধাই নেই, আমরা করে ফেলতে পারি যে কোনো কাজ। কোনটা ভালো আর কোনটা খারাপ, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, সেই উচিত অনুচিত বিচার আমাদের মধ্যে থাকবে না। এর জন্য কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না, এটা যদি বুঝতে হয় তাহলে বিবেকের জাগরণ দরকার। বিবেক ছাড়া ভালো মন্দ বিচার করা যায় না। তাই ভুবন সিং যখন ওই হরিণটিকে মারার পর তার ভিতরে বিবেক জাগৃত হয়ে যায় যে এ কি আমি কাজ করলাম, এর থেকে যদি আমি যোদ্ধা না হতাম, এর থেকে যদি আমি এদের মতন যোদ্ধা হতাম যে চেষ্টা করতাম পারতাম না, তাহলে তো আজকে এই হরিণীটির মৃত্যু হতো না। সে আবার গর্ভবতী। নিজের মধ্যে অনুশোচনা হতে হতে তার চোখ দিয়ে অঝরে জল পড়ে। সে মনে মনে প্রতিজ্ঞা করে নেয় যে আমি আর কোনো দিন যেই তরোয়াল আমার এই হরিণের মাথা কেটে ফেলেছে সেই তরোয়াল আমি আর আমার কোমরে রাখবো না, আমার কাছেই রাখবো না। আমাকে, যেহেতু সে শ্রীনাথজির ভক্ত ছিল, তাকে ভক্ত মানে তার জন্য তার শ্রীনাথজিকে প্রতিদিন তিনি
নাম জপ করতেন বা তার প্রতি তার ভক্তি ছিল, সে তো তখন তার মনে হয় যে শ্রীনাথজি কেন আমাকে ক্ষমা করবে, শ্রীনাথজি তো আমাকে কোনো দিন ক্ষমা করবে না। এই ভেবে যখন সবাই ওই হরিণীটি যখন দেখে যে ভুবন সিংয়ের হাতে ভুবন সিং পেরেছে তাকে মেরে ফেলতে, তাই রাজা এবং আর সবাই লোক তার জয় জয় জয়কার করে উঠে। কিন্তু তার কোনো জয় জয়কারই তার নিজের কাছে আর ভালো লাগছে না। তার অনুশোচনায় সে ভরে গেছে যে কেন আমি যোদ্ধা হলাম, এর থেকে আমি যোদ্ধা না হলেই ভালো হতো। এই করতে করতে যখন তার মন খুব খারাপ হয়ে যায়, সে এক মনে সে সেখান থেকে চলে যায় নিজের বাড়ি। নিজের বাড়ি গিয়ে তার কোনো কিছুই ভালো লাগে না, অনুশোচনা হয় যে এই রকম কাজ আমার হাত দিয়ে হয়ে গেল। যে একটা গর্ভবতী হরিণ, তার চোখ দেখে মনে হচ্ছে যে যেন সে জিজ্ঞাসা করছে যে কি আমি করেছি, আমার কি দোষ। কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর নেই, কারণ তার কোনোই দোষ না। সে বনের পশু, নিজের মতো করে নিজেরই জায়গায় সে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরাই এসে তাকে মেরেছি, আর তাও আমার হাত দিয়ে তার মৃত্যু হয়েছে। সে বাড়িতে এসে অনুশোচনায় তার তরোয়ালটাকে সে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু রাজার ওখানে যেহেতু একজন প্রধান সৈন্য, কিন্তু তাই সে কী করে, রাজা যাতে বুঝতে না পারে একটা কাঠের তরোয়াল বানায়, সে কোমরে রাখে। রাজা বা অন্য কাউকে সে কোনো দিন কোনো কিছু বলেনি। তারপর থেকে সে রাজার দরবারে আসে, আর রাজা কিছুই জানে না। কিন্তু একদিন এই রকম করে অনেক দিন কাঠের তরোয়াল নিয়ে রাজার রাজ্যে সে আসে। একদিন দুজন রাজারই লোক তারা দেখে ফেলে যে ভুবন সিং যে কোমরে তরোয়াল রাখে সেটা কাঠের তরোয়াল, যেটার দ্বারা কোনো কিছু কাজ হবে না। তখন তারা দুজন, ভুবন সিং যখন সেখান থেকে চলে যায়, তখন রাজাকে নালিশ করে যে আপনি, রাজা ভুবন সিংয়ের প্রশংসা করতে থাকে যে যোদ্ধা, তার উপরে ভরসা। তাই রাজা তখন যখন ওর প্রশংসা করে, তখন ওই দুইজন এসে রাজাকে বলে যে আপনি কি জানেন, আপনি যার উপরে এত ভরসা করে থাকেন, অন্য রাজ্য যদি আপনার রাজ্যকে আক্রমণ করে, ভুবন সিং কিন্তু আপনার রাজ্যকে বাঁচাতে পারবে না। রাজা বলে কেন? ভুবন সিং যতক্ষণ আমার রাজ্যের একজন প্রধান সৈন্য, সে থাকলে আমি চিন্তা করি না। আমি জানি সে হলো এতটাই যোদ্ধা, এতটা বীর যোদ্ধা, সে এই রাজ্য রক্ষা করার মতো ক্ষমতা তার আছে। বলে আপনি এত তার উপর ভরসা করে আছেন, কিন্তু আপনি কি জানেন ও যে তরোয়ালটা কোমরে গুজে রাখে সেটা কাঠের? রাজা এই কথাটা শুনে রাজা অবাক হয়ে যায়। রাজা বিশ্বাস করতে পারে না, কিন্তু রাজার মনে রাজা বলে এটা হতেই পারে না। তখন তারা বলে যে আপনি একদিন তাকে বের করতে বলবেন, আপনাকে দেখাতে বলবেন, তাহলেই আপনি বিশ্বাস করবেন যে আমরা মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি। এই কথা শুনে রাজা মনে মনে স্থির করে যে এমন একটা কিছু আমার বুদ্ধি বার করতে হবে যাতে আমি ভুবন সিংয়ের তরোয়ালটা দেখার সুযোগ পাই। কারণ আমি যদি একজন বীর যোদ্ধাকে সবার মধ্যে সবার মধ্যে বলি যে দেখি তো তোমার তরোয়ালটা কোমর থেকে বের করো, আমি দেখব, এটাতে তাহলে যদি রাজা বিশ্বাস করতে পারছে না, যদি তার সত্যিকারের ভালো এমনি তরোয়ালি থাকে, তখন তাকে অপমান করা হবে, সে আমার রাজ্য থেকে বেরিয়েও চলে যেতে পারে রাগ করে। তাই এই রকম যোদ্ধাকে এইভাবে অসম্মান করাটা ঠিক হবে না। তার জন্য আমার একটা বুদ্ধি বার করে নিতে হবে। তাই রাজা চিন্তা করতে করতে একদিন রাজা বলে যে চলো আজকে সবাই মিলে আমরা বনে গিয়ে বেশ ভোজ করব এবং আনন্দ
উৎসব পালন করব। রাজা সমস্ত লোক টোক নিয়ে তাদের যোদ্ধাদেরকে নিয়ে ভুবন সিংকেও সঙ্গে যেতে বলে, সেও যায়। সেখানে গিয়ে নানা রকম মানে ভোজের আয়োজন করা হয়, রাজাই করেন। এবং সমস্ত সবাই যে যার মতো সেদিনকে যেন মানে একটা আলাদা রকম দিন, সবাই আনন্দে সেখানে আনন্দ উল্লাস করছে। ভুবন সিং চুপচাপই আছে। কিন্তু এই করতে করতে রাজা তারপরে বলে কি, আচ্ছা আমরা এখানে এসেছি আজকে, আমি একটা জিনিস আজকে আমরা এখানে খেলার ছলে এইরকম একটা খেলা আমরা করব। তখন বলে কি, তখন বলে যে তোমরা সবাই গোল হয়ে দাঁড়াও, আমিও তোমাদের সাথে দাঁড়াবো। আজকে আমরা প্রত্যেকে তাদের কোমরের থেকে তরোয়াল বের করে দেখাবো যে কারটা সবচাইতে বেশি ধারালো। কারণ আজকে এইরকমই আমরা খেলবো, যারটা ধারালো সবচেয়ে বেশি হবে তাকে পুরস্কার করা হবে এবং সেই এই খেলায় জিতবে। তাই রাজার কথা মতো, কারণ রাজা তো খামখেয়ালি ধরনেরই হয়, রাজার ইচ্ছা, রাজা এটাই ছল করে যে দেখতেই হবে আমার, যার উপর আমি এত ভরসা করে আছি তা সে যুদ্ধ করার জন্য যেই অস্ত্র দরকার সেই অস্ত্রটা যদি ঠিক মতো তার না থাকে, সে যত বড়ই যোদ্ধা হোক অস্ত্র তো তার লাগবে। আর তার অস্ত্রই যদি বিকল অস্ত্র হয় তাহলে তো তার দ্বারায় এই রাজ্যকে রক্ষা করা সম্ভব না। তাই তার উপরেই তো আমি ভরসা করে থাকি। তাই এইভাবে যখন গোল হয়ে সবাই দাঁড়ায়, রাজা সবার প্রথমে নিজের কোমর থেকে তরোয়াল দেখায়। দেখে রাজা তরোয়াল সেই চকচক করছে, সেই ধারালো। তারপরে এই করতে করতে সমস্ত সৈন্যরা তারা নিজেদের কোমর থেকে তরোয়াল বের করে করে রাজাকে দেখাচ্ছে। সবারটাই ঠিক আছে মোটামুটি, কিন্তু ভুবন সেন আর বের করে না। ভুবন সেন চিন্তায় পড়ে যে আমি এখন কি করব, আমার তরোয়াল তো কাঠের, আমি তো কাঠের তরোয়াল গুঁজে সেই দিনের পর থেকে কাঠের তরোয়াল গুঁজে রাজার দরবারে যাচ্ছি আসছি, আজকে এখানেও যে আমি এসেছি কাঠের তরোয়াল নিয়ে। ভুবন সেনকে রাজা তখন বলে যে ভুবন সিং দেখি, তোমারটাও দেখি। ভুবন সিং তখন তার মুখ থেকে সে বলতে চেয়েছিল যে আমার তরোয়াল সেটা তো কাঠের, এই কাঠের বলতে গিয়ে তার মুখ ফসকে বেরিয়ে যায় যে আমার তরোয়াল সবার থেকে বেশি ধারালো এবং বেশি সবচাইতে মানে চকচক করছে, সবচেয়ে বেশি ধারালো। কিন্তু তার মুখ থেকে কথা বেরিয়ে যায়। রাজা তখন বলে তাহলে দেখি। ভুবন সিং তো মনে মনে ভাবে এ কি আমি বলে ফেললাম, এ কি আমার মুখ থেকে বেরিয়ে গেল। কিন্তু যখনই কোমর থেকে তরোয়াল বের করে মনে হচ্ছে যেন কালো মেঘের মধ্যে বিদ্যুৎ চমকালে যেরকম হয়, তার তরোয়াল যখন বের করেছে ভুবন সিংয়ের, তখন দেখে যে তার তরোয়াল বিদ্যুতের মতো চমক দিচ্ছে আর সেই রকম ধারালো। তখন রাজা সবাইকে অমনি বলে যে আজকে আমি এই যে খেলার ছলে এই খেলাটা খেললাম, এটা যে আমি করলাম, এটা একমাত্র তোমাদের কথায় আমি আজকের এই আয়োজন, এই বনে এসে তোমাদেরকে নিয়ে আমি বনে এসেছি। তোমরা এই রকম ভুবন সিংয়ের সম্বন্ধে মিথ্যা কথা বলেছ। ভুবন সিংকে বলে রাজা যে আমি আদেশ করছি, যারা তোমার নামে এই রকম মিথ্যা কথা বলেছে তোমার ওই তরোয়াল দিয়ে তাদের প্রত্যেকের গলা কেটে ফেলো। ভুবন সিং মনে মনে ভাবে এ কি। ভুবন সিং তখন রাজার কাছে গিয়ে বলে রাজামশাই আমি এদের গলা কাটতে পারবো না। বলে কেন? তোমার সম্বন্ধে এরা নানা রকম কথা বলেছে, আমি তোমার উপরে ভরসা করে থাকি বলে এরা তোমাকে নিয়েই আর তোমার সম্বন্ধে আমাকে কথা বলেছে। বলছে না,
এরা যা বলেছে এরা সত্য কথা বলেছে। আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কাঠের তরোয়াল কোমরে গুঁজে আমি এখানে এসেছি, কি করে আমার তরোয়াল আমি তো সেটা জঙ্গলে ফেলে দিয়েছি। ভুবন সিং তখন রাজাকে সমস্ত কথা খুলে বলে যে সেদিনকে গর্ভবতী হরিণকে সে হত্যা করেছিল রাজারই আদেশে, কিন্তু তারপর যখন কাছে যায় তখন সে যখন দেখে সে গর্ভবতী হরিণী এবং তার চোখ দুটো যখন তার কি অপরাধ, তার এই প্রশ্ন যখন তার চোখের মধ্যে থেকে মনে হচ্ছিল যেন সে বারবার বলে উঠছে যে তুমি যে আমাকে মারলে, আমার কি অপরাধ। তখন আমার ভিতরে সেদিন থেকে এমন অনুশোচনা হয়, আমি সেদিন থেকে আমার তরোয়াল ফেলে দিয়েছি। আমি কাঠের তরোয়াল নেই, আপনার দরবারে যেতাম, আবার আজকেও আমি কাঠের তরোয়াল নিয়ে এসেছি। কিন্তু জানি না যে কেমন করে আমার মুখ থেকে এই কথাটা আমার বেরিয়ে গেল যে আমার তরোয়াল সবচাইতে বেশি ধারালো, আর আমি এটাও বুঝতে পারছি না যে আমার কাঠের তরোয়াল কোথায় গেল, যে আমার এই রকম ধারালো তরোয়াল আমার কোমরে কি করে আসলো। রাজাকে যখন সমস্ত কথা বলে যে আমাকে সিনাজি আমাকে ক্ষমা করবে না, এই ভেবে আমি তরোয়াল ফেলে দিয়েছি। রাজা তখন তার উপরে এতটা প্রসন্ন হয় এবং রাজা তখন বলে যে তোমার মতন যে নাকি এতটা অনুশোচনা, যে একটা হরিণ মেরে এবং তারপরে যে নাকি সিনাজির প্রতি এত ভক্তি এবং তার চরণে এত মন, তাই তোমার আমার দরবারে কাজ করার মতন যে যোগ্যতা তোমাকে আমার দরবারে তোমাকে দিয়ে আমি যে প্রধান সৈন্যর কাজ করাবো, সেটা আমার অতটা যোগ্যতাই নেই। তাই আজ থেকে তুমি সিনাজির দরবারেই সেখানেই তুমি সেবা করো, তোমার যা লাগে সমস্ত অর্থ যা লাগে সমস্ত কিছু ভার আমি দেব। তখন এই বলে যখন তারা বনের থেকে সবাই চলে আসে এবং সে তখন বলে যে আমাকে যেরকম আপনি সব কিছু অর্থ টাকা পয়সা ধন সম্পদ সব কিছু দিতে চাচ্ছেন, সব কিছু আপনি দিতেই চাচ্ছেন আমাকে, তাই আমি আপনার কাছে আমার যেটা চাহিদা আমি সেটাই চেয়ে নিচ্ছি। আমার কোনো ধন সম্পদ হীরা মুক্তা সোনা কোনো কিচ্ছু দরকার নেই। রাজা বলে তাহলে তুমি কি নেবে? বলে আমাকে আপনি শুধু, আমি আপনার কাছে এটাই আমার প্রার্থনা, এটাই আমার চাহিদা যে আজ থেকে আপনি আর কোনো দিন শিকার করবেন না, শিকার করতে যাবেন না। এই বনের পশু তাদেরকে আপনি শিকার কোনো দিন করতে যাবেন না। আপনি যদি আমাকে দিতেই চান তাহলে আমাকে এইটুকুই আপনার কাছে আমার চাহিদা। রাজা তখন বলে যে ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম আজ থেকে আমি আর কোনো দিন শিকার করতে যাব না, কোনো দিন বনের পশুদেরকে আমি অযথা তাদের প্রাণ নেব না, আমি তোমাকে কথা দিলাম। ভুবন সিং সেদিন থেকে সে হলো ওই সিনাজির দরবারে তিনি সেবার কাজে নিযুক্ত হয়ে যান। আর রাজা তারপর থেকে কোনো দিন আর তিনি শিকার করতে তিনি যাননি। আর রাজারও মনের ভেতরে অনুশোচনা চলে আসে যে সত্যি বনের পশুদেরকে আমি নিজের একটু আনন্দের জন্য, নিজের একটু আনন্দ পাওয়ার জন্য আমি বনের পশুদেরকে এই রকম করে হত্যা করে দিয়েছি। তাই সত্যি তার ভিতরেও, রাজার ভিতরেও অনুশোচনা হয়। তাই যখন নাকি কোনো একজন সৎ মানুষের সঙ্গে বা কোনো ভক্তের সঙ্গে সঙ্গ করা যায়, যতই খারাপ স্বভাব থাক না কেন, সেই খারাপ স্বভাব যদি কারো মধ্যে থাকে, যদি কোনো ভালো মানুষের সঙ্গে সঙ্গ করা যায়, তার খারাপ স্বভাব ভালো হয়ে যায়।
তাই সঙ্গ সবসময় বুঝে করতে হয়। সঙ্গ এমনই, যদি ভালো মানুষও কোনো খারাপ স্বভাবের মানুষের সঙ্গে সঙ্গ করে, তার ভালো মানুষও বেশি দিন ভালো থাকতে পারে না, তার মধ্যে তার স্বভাব সেই গুণ চলে আসে। তাই স্বভাব সবসময় ভালো, যার স্বভাব তার সঙ্গে সঙ্গ করতে হয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।